টেকনোলজির মধ্যে আহ, আহ, অনেকগুলো ইম্পর্টেন্স আছে। তো অনেকগুলো ইম্পর্টেন্স থেকে যেগুলো আমার দিক থেকে অ্যাজ এ টিচার যেগুলো আমি বুঝাই দেয়া দরকার, আমি শুধু ওগুলা নিয়েই ডিসকাস করব। তো চলো আমরা ডিসকাশন স্টার্ট করি। প্রথম যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো টার্মটা দিয়ে বোঝানো হচ্ছে স্মল, কারণ টিস্যু কালচার টেকনোলজিতে তুমি হিউজ নাম্বার অফ কোনো কিছু নিবা না। তুমি খুব ছোট্ট একটা সেগমেন্ট নিয়ে স্টাডি করবা। ওই ছোট সেগমেন্টটাকে আমরা কি নামে ডাকি? আমরা যে যে ছোট্ট একটা পার্ট কেটে নেই, ওই সেগমেন্টটাকে আমরা কি নামে ডাকি? এক্সপ্ল্যান্ট। সেই ছোট সেগমেন্টটার নাম হচ্ছে, স্মল সেগমেন্টটার নাম হচ্ছে এক্সপ্ল্যান্ট। তাহলে লক্ষ্য করো, এই এক্সপ্ল্যান্টটাকেই বলা হয়েছে মাইক্রো। ঠিক আছে। দেন প্রপাগেট মানে নাম্বার ইনক্রিজ করা, রিপ্রোডিউস করানো। তো এখন দেখো, যেই প্ল্যান্ট গুলাতে সিড প্রডিউস হয় না, যেমন আমাদের টেক্সটে আছে একটা জিমনোস্পার্মিক প্ল্যান্টের নেম যার নাম থুজা। এটা জেনাস নেম, তোমাকে আন্ডারলাইন করা লাগবে। তারপরে ব্যানানার কথা বলা হয়েছে, যে এই প্ল্যান্ট গুলাতে ওই সিড, পূজাতে তো টোটালি সিড প্রডিউস এগুলো হচ্ছে না। দেন ব্যানানাতে যেটা হচ্ছে, এগুলো আসলে রিয়েল সিড না। যে সিড গুলা প্রডিউস হয় সেটা দিয়ে আপনি অফস্প্রিং গ্রো করাতে পারবেন না, নতুন করে একটা সিডলিং গ্রো করাতে পারবেন না। তখন এই প্ল্যান্ট গুলাকে আমরা কি করি? টিস্যু কালচার টেকনোলজির মাধ্যমে কাজে লাগিয়ে সেগুলো থেকে আমরা কি বানাই? সিডলিং বানাই, সিডলিং। তো সিডলিং কে টিস্যু কালচার টেকনোলজিতে এই নামে ডাকা হয়। দেখো, সিডলিংকে আমরা কি কি নামে ডাকতে পারি বলো তো? লাস্ট ক্লাসে বলেছিলাম স্যাপলিং, তোমাদের নিশ্চয়ই মনে আছে। স্যাপলিং ইউজ করতে পারো, অথবা ইউজ করতে পারো প্ল্যান্টলেট। প্ল্যান্টলেট, যেটাকে বাংলায় আমরা কি বলি স্যার বলো তো? চারা গাছ। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ যে টিস্যু কালচার টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা এভাবে করে ওই প্ল্যান গুলোকে, যেই প্ল্যান গুলোর কাছ থেকে আমরা কি পাই না স্যার, সিডলিং পাই না, সরি সিড পাই না, ওই প্ল্যান গুলোর কাছ থেকে আমরা কি পাচ্ছি? টিস্যু কালচার টেকনোলজিকে আমরা কাজে লাগিয়ে আমরা এভাবে করে স্যাম্পলিং বা সিডলিং প্রডিউস করতে পারছি প্রচুর পরিমাণে, প্ল্যান্টি অফ। তাহলে ছোট্ট একটা সেগমেন্টকে কাজে লাগিয়ে মাইক্রো, সেই মাইক্রো সেগমেন্টটার নাম কি? এক্সপ্ল্যান্ট। সেই এক্সপ্ল্যান্টকে কাজে লাগিয়ে তুমি প্রচুর পরিমাণে এই স্যাপলিং অথবা প্ল্যান্টলেট প্রডিউস করতে পারছো টিস্যু কালচার টেকনোলজির মাধ্যমে। তাহলে আমাকে হয়তো আস্ক করা হবে, হোয়াট ইজ কল্ড মাইক্রো প্রোপাগেশন? ডিয়ার স্টুডেন্টস, টিস্যু কালচার টেকনোলজির আরেকটা নাম মাইক্রো প্রোপাগেশন। এর মানে হলো, তুমি যখন ছোট্ট একটা যে কোনো প্ল্যান্ট স্যাম্পলকে কাজে লাগিয়ে হিউজ নাম্বার অফ সিডলিং প্রডিউস করাচ্ছ। তো বিশেষ করে এটা ওই প্ল্যান্টের ক্ষেত্রে করা হয় যেই প্ল্যান্ট গুলাতে সিড প্রডিউস করা, অ্যাক্টিভ সিড প্রডিউস করে না। লাইক ব্যানানার ভেতরে ব্ল্যাক কালারের সিড গুলা আছে, বাট সেই সিড গুলা দিয়ে তুমি কি বানাতে পারবা না? সিডলিং বানাতে পারবা না। তো এই জন্য আমরা প্ল্যান্ট টিস্যু কালচারের হেল্প নেই। আমরা কখনো চিলি প্ল্যান্টের, মরিচ গাছের, কাঁঠাল গাছের ইউজুয়ালি আমরা টিস্যু কালচার করব না। কারণ কাঁঠাল থেকে আমি প্রচুর পরিমাণে সিড পাচ্ছি, আমি মরিচের ভেতরে প্রচুর পরিমাণে সিড পাচ্ছি। সো এই প্ল্যান্ট গুলাকে আমরা ইউজুয়ালি টিস্যু কালচার টেকনোলজিতে নিব না। টিস্যু কালচার টেকনোলজিতে ওই প্ল্যান্ট গুলাকে নিব যেগুলো সিড প্রডিউস করে না, বা অন্য কোনো ভাবে তাদেরকে আহ আহ মাইক্রো প্রপাগেশন মনে রাখবা। প্ল্যান্ট টিস্যু কালচার যেই কথা, এভাবে করে স্মল একটা সেগমেন্টকে কাজে লাগিয়ে হিউজ নাম্বার অফ প্ল্যান্টলেট প্রডিউস করার প্রসেসকে বলে মাইক্রো প্রপাগেশন। তাহলে এই টার্মটা তোমরা বুঝতে পারলা।
এবার আমি আরেকটা টার্মিনোলজিতে যাব। যারা, আচ্ছা ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, তোমরা এটা এই ইনফরমেশন গুলা পাবে আবার যারা ক্লাসটা মিস করছো। চলো এবার সেকেন্ড পয়েন্টটাতে যাই। সো মাইক্রো প্রপাগেশন রিলেটেড স্টাডি ইজ ওভার। এবার একটা নতুন টার্মিনোলজিতে তোমাদেরকে নিয়ে যাব। এই টার্মটা তোমরা আগে কখনোই শুনো নাই। তাহলে সেকেন্ড আমি যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করছি, অ্যাপ্লিকেশন অফ টিস্যু কালচার টেকনোলজি, সেটা হলো সাইব্রিড। সাইব্রিড। আচ্ছা, সাইব্রিড কে বলা হয় সোমাটিক হাইব্রিড। সোমাটিক হাইব্রিড। আসো বিষয়টা তোমাদেরকে বুঝাই দেই। এই টপিকটাতে ঢুকতে হলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কল্ড প্রোটোপ্লাস্ট। আগে প্রোটোপ্লাস্ট ব্যাপারটা বুঝতে হবে, তারপরে তুমি সাইব্রিড কনসেপ্টটা বুঝবা। প্রোটোপ্লাস্ট কি? তোমরা যখন প্রথম প্রথম ক্লাস স্টার্ট করো, চ্যাপ্টার 1 সেলস এন্ড ইটস স্ট্রাকচার নিয়ে যখন পড়াই, চ্যাপ্টার 1 বায়োলজি ফার্স্ট পেপারে, তখন আমি এই টার্মটা বলেছিলাম, প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট মিন্স, অনেকেই জানো, এক্সেপ্ট সেল ওয়াল, রেস্ট অফ দ্য প্ল্যান্ট পার্ট ইজ কল্ড প্রোটোপ্লাস্ট। আই এম টেলিং এগেইন, কোনো একটা প্ল্যান্ট সেল নিলা, তো প্ল্যান্ট সেলের কাভারিং কয়টা? প্ল্যান্ট সেলের কাভারিং দুইটা, একটা হচ্ছে সেল ওয়াল আর একটা হচ্ছে সেল মেমব্রেন। তুমি সেল ওয়ালকে রিমুভ করে ফেলে দিলা, সো এক্সেপ্ট সেল ওয়াল, রেস্ট অফ দ্য প্ল্যান্ট ইজ কল্ড প্রোটোপ্লাস্ট। তাহলে তুমি প্রোটোপ্লাস্ট টার্মটা বুঝছো। এবার আসো, এরকম তুমি আহ দুইটা প্রোটোপ্লাস্ট নিলা। এটা একটা প্রোটোপ্লাস্ট প্ল্যান্ট সেল, মনে করো এটা হচ্ছে পটেটো থেকে নিয়েছো, পটেটো। আরেকটা প্ল্যান্ট সেল নিয়েছো টমেটো থেকে, টমেটো। দেন তার ভেতরে নিউক্লিয়াস আছে দেখতে পাচ্ছি আমরা, এই সেলটার ভেতরে, টমেটোটার ভেতরেও, টমেটোর সেলটার মধ্যেও নিয়েছো প্রোটোপ্লাস্ট। সো হোয়াট ইজ কল্ড প্রোটোপ্লাস্ট? এক্সেপ্ট সেল ওয়াল, সেল ওয়ালটাকে আমি রিমুভ করে ফেলে দিলাম, নাই সেল ওয়াল। তাহলে বাকি যে প্ল্যান্ট সেলটা আছে এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। ওকে, এরকম তুমি দুইটা প্রোটোপ্লাস্ট, দুইটা ডিফারেন্ট স্পিসিস, বুঝতেই পারতেছো, একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে পটেটো। এরকম দুইটা ডিফারেন্ট স্পিসিস এর সেল নিয়েছো, সেল, সরি সেল নাওনি, সেল থেকে প্রোটোপ্লাস্ট নিয়েছো। তো এদেরকে তুমি যখন ফিউজ করাবা, তখন তুমি জানো যে নিউক্লিয়াসের বাইরে, যেখানে আমি এখন টিক মার্ক দিচ্ছি, এই জায়গাটাকে বলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। সো whenever they merge together, the condition of cell will be like this. So I have got a single cell, and here just two nuclei remain separately. They do not fuse together. But what fused here? Cytoplasm already fused. এই সেলের সাইটোপ্লাজম, এই সেলের সাইটোপ্লাজমের ফিউশন হয়েছে। তার মানে এরকম, এই যে সাইটো আসছে, সাইটো ওয়ার্ডটা আসছে কোত্থেকে? CY কেন আসছে? কারণ এখানে কার ফিউশন হচ্ছে? সাইটোপ্লাজমের ফিউশন হচ্ছে, এই জন্য এই কন্ডিশনটাকে আমরা বলি ফিউশন অফ সাইব্রিড। মানে সাইটোপ্লাজমের ফিউশন ঘটিয়ে হাইব্রিড। যেহেতু তুমি দুইটা বডি সেল নিয়েছো, যে কোনো বডি সেলকে আমরা কি নামে ডাকি? সোমাটিক সেল। সোমাটিক সেল। তাহলে এরকম দুইটা বডি সেল যখন, বা সোমাটিক সেল যখন ফিউজ হবে, আমরা কি পাবো? আমরা এটাকে বলেছি ফিউশন অফ সাইটোপ্লাজম। তবে এই ক্ষেত্রে খুব স্পষ্ট ভাবে মনে রাখতে হবে, নিউক্লিয়াসের কিন্তু কোনো ফিউশন হবে না। নিউক্লিয়াস অলওয়েজ এভাবে একটা সেলের ভিতরে দুইটা সেপারেট কন্ডিশনে থেকে যাবে, তারা ফিউজ হবে না। তো আলটিমেটলি তুমি যে স্ট্রাকচারটা পাইছো, এই স্ট্রাকচারটাকে ডাকা হয়, এই যে
টমেটো আর পটেটো মিলে যে স্ট্রাকচারটা পাইছো এটাকে ডাকা হয় পমেটো। পমেটো। তাহলে দেখো সায়েন্টিস্টদের প্ল্যানিং, পটেটো আর টমেটোর ফিউশন ঘটিয়ে মানে সাইটোপ্লাজমের ফিউশন ঘটিয়ে এইরকম একটা প্ল্যান ডেভেলপ তারা করেছেন, যেই প্ল্যান্টটার আন্ডারগ্রাউন্ডে হবে পটেটো আর সয়েলে এভাবে ওই প্ল্যান্টটাতে ধরবে টমেটো। এরকম একই প্ল্যান্ট থেকে তুমি টমেটো পাচ্ছ, পটেটো পাচ্ছ, তো এরকম প্ল্যান্টকে বলা হয় পমেটো। সো পমেটোটা কিসের এক্সাম্পল? সাইব্রিডের এক্সাম্পল। তাহলে হোয়াট ইজ কল্ড সাইব্রিড? Whenever fusion of cytoplasm occurs but nucleus don't fuse, such condition of cell is called cybrid. Then cybrid undergoes mitosis, cell division, and ultimately forms a plant. এইভাবে করে একটা প্ল্যান্টের মধ্যে কি বৈচিত্র্য আসবে, ভ্যারিয়েশন আসবে, ডাইভার্সিটি আসবে? ডিয়ার স্টুডেন্টস, তুমি এই জায়গাতে নিউক্লিয়াসে ফিউশন করাতে পারো নাই, ঠিক আছে। মানে নিউক্লিয়াস ছাড়াও তো আর দুইটা অর্গানেলিতে ডিএনএ থাকে। কোন দুইটা অর্গানেলি? মাইটোকন্ড্রিয়ার ওন ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টেরও ওন ডিএনএ আছে। সো অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট, এই যে সাইব্রিডের মধ্যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর ফিউশন হচ্ছে, দুইটা আলাদা স্পিসিসের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর ফিউশন হচ্ছে, ক্লোরোপ্লাস্টের যে ডিএনএ আছে সেটার ফিউশন হচ্ছে। তো এই দুইটার ফিউশন ঘটিয়ে একটা অবশ্যই নতুন কি আসবে, কিছুটা হলেও ভ্যারিয়েশন আসবে। তো সোমাটিক সেলের মাধ্যমে যদি এইভাবে ভ্যারিয়েশন আনা যায়, তাহলে এটাকে আমরা বলবো সোমাক্লোনাল ভ্যারিয়েশন। সোমা ক্লোনাল ভ্যারিয়েশন। যেমন এই যে পমেটো একটা সোমাক্লোনাল ভ্যারিয়েশন, RIATION, সোমাক্লোনাল ভ্যারিয়েশন। তাহলে সাইব্রিড থেকে আমরা কি পেতে পারি? সোমাটিক সেলের মাধ্যমে ভ্যারিয়েশন পেতে পারি। এই জন্য সাইব্রিড, সাইব্রিডকে তুমি যখন এক্সপ্লেন করবা, দ্যাট উইল বি দা এক্সপ্লেনেশন অলসো ফর সোমাক্লোনাল ভ্যারিয়েশন। আবার যদি এমন হয় তুমি এখানে সেলগুলা বডি সেল নাও নাই, গ্যামিট নিয়েছো, স্পার্ম এন্ড ওভাম নিয়েছো, সেটাকে আর্টিফিশিয়ালি ফিউজ করাচ্ছ, তখন সেটা হবে লাইক তুমি নিয়েছো এখন গ্যামিট, গ্যামিট নিয়েছো, গ্যামিটের দুইটা অপোজিট গ্যামিটকে আর্টিফিশিয়ালি ফিউজ করাচ্ছ, তখন সেটা হবে গ্যামিটো গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। তো সরি স্যার, একটা কলেজ ছিল। স্যার শোনা যাচ্ছে আশা করি ক্লিয়ারলি। তাহলে খেয়াল করো, যদি গ্যামিটের মাধ্যমে কোনো চেঞ্জ আনা যায় তাহলে সেটা হবে গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন। এগুলো সবগুলো কার আন্ডারে, কার ইম্পর্টেন্স? এগুলো হচ্ছে এই অ্যাপ্লিকেশন বলো বা ইম্পর্টেন্স বলো বা সিগনিফিকেন্স বলো, কার? টিস্যু কালচার টেকনোলজির। তো এই সেগমেন্টটাও হয়ে গেল। আশা করি সাইব্রিড নিয়ে তোমরা কিছু লিখতে পারবা। সাইব্রিড কখনো সিডি তে আসবে না, এগুলো আসবে 1 and 2 মার্কস এর কোয়েশ্চেনে। হোয়াট ইজ কল্ড সাইব্রিড, হোয়াট ইজ কল্ড সোমাক্লোনাল ভ্যারিয়েশন। তো আশা করা যায় যে অ্যাটলিস্ট কিছুটা হলো তোমরা এখন লিখতে পারবা, যে দুইটা সোমাটিক সেলকে ফিউজ করিয়ে সাইটোপ্লাজমের ফিউশন ঘটিয়ে আমরা সাইব্রিড ফর্ম করাচ্ছি। আর এই সাইব্রিডটা, যেই কথা, লাইক পটেটো টমেটোর মিক্সচারে টমেটো ফর্ম হয়েছে, এটা যেই কথা সোমাক্লোনাল ভ্যারিয়েশন, একই কথা। আর যদি গ্যামিটকে আর্টিফিশিয়ালি ফিউজ করাও, তাহলে সেটা হবে গ্যামিটোক্লোনাল ভ্যারিয়েশন। সেক্ষেত্রেও নিউক্লিয়াস কিন্তু ফিউজ হবে না, সাইটোপ্লাজমের ফিউশন হবে। ঠিক আছে। তো চলো, ও এই সেগমেন্টটা শেষ হলো। এবার তোমাদের থেকে কিছু কোয়েশ্চেন নেই, এই সেগমেন্ট থেকে হয়তো তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, দেখি কেউ কিছু বলো কিনা। সো এই সাইব্রিড যে টপিক গুলো পড়াচ্ছি, সেখান থেকে তুমি কোয়েশ্চেন পাবাই ঘুরে ফিরে। তাহসান বলো, তুমি হ্যান্ড রেজ করেছো। স্যার মাইটোক্লোভ অ্যালবুমিন। যে আরেকবার মাইক্রো। স্যার না, মাইটো আর ক্লো দিয়ে যে
ধরো আমি বোর্ডে লিখছেন যে ওটা খেয়াল করতে পারিনি। কোনটা স্যার? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। মাইটো দিয়ে মাইটোকন্ড্রিয়া, ক্লো দিয়ে ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের ওন ডিএনএ আছে। তুমি যখন হাইব্রিড ফর্ম করবা, সেখানেও কিছুটা ভেরিয়েশন আসবে। কার ভেরিয়েশন? এই মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের যেই ডিএনএ গুলো আছে, এগুলার মাধ্যমে যেই সামান্যতম হইলেও চেঞ্জ আসবে, সেই চেঞ্জটাকে আমরা বলছি সোমাক্লোনাল ভেরিয়েশন। এই ভেরিয়েশন কার কারণে আসতেছে? মাইটোকন্ড্রিয়া দুইটা, ওর মাইটোকন্ড্রিয়া, ওর মাইটোকন্ড্রিয়া, তারপরে পটেটোর ক্লোরোপ্লাস্ট, টমেটোর ক্লোরোপ্লাস্ট, এই সেলগুলার মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্টের ডিএনএ আছে, তাদের ফিউশনের কারণে এই এই ভেরিয়েশনটা আসবে। কেননা সাইটোপ্লাজমের যখন ফিউশন হবে, সেখানে মাইটোকন্ড্রিয়া, ক্লোরো এই 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 পটেটোর মাইটোকন্ড্রিয়া থাকবে, দেন টমেটোর মাইটোকন্ড্রিয়া থাকবে, পটেটোর ক্লোরোপ্লাস্ট থাকবে, টমেটোর নিউক্লিয়াস থাকবে, তো ক্লোরোপ্লাস্ট থাকবে। তো এদের যে যেই ভেতরে যে ডিএনএটা আছে, সেগুলো নিজেকে এক্সপ্রেস করে কিছুটা হলো বৈচিত্র্য আনবে। ওই ওই বৈচিত্র্য বা ভ্যারিয়েশনকে বলা হয়েছে সোমাক্লোনাল ভ্যারিয়েশন। আসান। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। এনি মোর কোয়েশ্চেন ফ্রম ইয়োর সাইড? স্যার, জারিন, শুনতে স্যার, পাচ্ছি, বলো। স্যার, আমাকে একটু আবার একটু টমেটোটা একটু বুঝাই দিতে পারবেন? একটু বুঝছি না। আ- আচ্ছা, টমেটোটা টমেটো। হচ্ছে, জি স্যার, মিউট হয়ে যান। ওকে। পটেটো আর টমেটো এই দুইটা সেলের ফিউশন হয়েছে। তো যখন ফিউশন হবে, তাকাও এদিকে, এই দুটো সেলের কি লেগে যাবে? সাইটোপ্লাজম লেগে যাবে। সাইটোপ্লাজমের ফিউশন হয়েছে, বাট কখনো নিউক্লিয়াসের ফিউশন হবে না। এবং এই রকম সেলকে আমরা বলি ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়ন মানে একই সেলের ভেতরে দুইটা নিউক্লিয়াস। ইভেন সে যখন ফার্দার ডিভাইড করবে, সেখানেও একই সেলের ভেতরে কয়টা নিউক্লিয়াস থাকবে? এভাবে প্রত্যেকটা সেলের ভেতরে দুইটা করে নিউক্লিয়াস থাকবে। এই কন্ডিশনকে আমরা বলি ডাইক্যারিয়ন। সো দিস ফিচার অন ইউ উইল সি whenever you run hybrid process। তাহলে এখানে সাইটোপ্লাজমের ফিউশন হয়ে একটা ডিফারেন্ট প্ল্যান্ট ডেভেলপ করবে, যার নাম পটেটোর পিও নেওয়া হয়েছে, দেন টমেটো থেকে MATO নেওয়া হয়েছে, পমেটো নেম দেওয়া হয়েছে এই প্ল্যান্টটাকে। তাহলে পমেটোটা হচ্ছে পটেটো আর টমেটোর দুইটা ডিফারেন্ট স্পিসিসের সেলের ফিউশন। জারিন। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। এনি মোর কোয়েশ্চেন? আরেকটা কোয়েশ্চেন নিব যদি কেউ আস্ক স্যার করার থাকো, এন্ড দিস উইল বি দ্য লাস্ট কোয়েশ্চেন। ইয়েস স্যার, ক্যারি অন। স্যার হাইব্রিডটা কি শুধু পটেটো আর টমেটোর ক্ষেত্রে করা হয়েছে, অন্য কোনো প্ল্যান্টে করা হয় নাই? ও অন্য অনেকগুলো প্ল্যান্টে করা হয়েছে শামা। এখানে আমাদের টেক্সটে যে এক্সাম্পলটা আছে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমরা সেটাই দিলাম। আরো অনেকগুলো প্ল্যান্ট নিয়ে স্টিল রিসার্চ ইজ গোয়িং অন। ওকে স্যার। ওকে, তাহলে চলো আমরা এবার আরো একটা টপিক নিয়ে স্টাডি করি। যেই টপিকগুলো আসলে তুমি আমার হেল্প ছাড়া বুঝতে পারবা না, আমি ওগুলাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার আসো 3 নম্বরে, আসো অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড প্ল্যান্ট। যা বলতেছি এর বাইরে যেগুলো আছে, এগুলো তুমি নিজেই রিড আউট করে বুঝতে পারবা। যেগুলা বুঝতে পারবা না, আমি জাস্ট ওগুলাই ডিসকাস করছি। তাহলে চলো, 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড প্ল্যান্ট। টিস্যু কালচার টেকনোলজির আরো একটা ইম্পর্টেন্স হলো, আরো একটা সিগনিফিক্যান্ট ফিচার হলো, আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আহ, আমরা এই টেকনোলজিকে কাজে লাগিয়ে হ্যাপ্লয়েড প্ল্যান্ট প্রডিউস করতে পারছি। আচ্ছা, আমার মনে হয় আমরা ক্লাসটা আবার একটু রিজয়েন দেই। 28 মিনিটস হয়ে গিয়েছে। তো তোমরা আরেকটা রিজয়েন দাও তাহলে, আর একসাথে একেবারে একই ক্লাস 5টা পর্যন্ত আমরা রান করাতে পারবো। স্যার, লেট আস রিজয়েন প্লিজ। ওকে স্যার, তাহলে চলো এবার 3 নাম্বার পয়েন্টটাতে যাই, অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড প্ল্যান্ট। স্যার,
অ্যান্ড্রো এই প্রিফিক্সটা দিয়ে মেইলকে বোঝায়। মেইল। তো একটা প্ল্যান্টের জন্য মেইল পার্ট হচ্ছে, প্রথমে যাব অ্যান্ড্রয়সিয়ামের কাছে। অ্যান্ড্রয়সিয়ামের একটা ইউনিটকে বলে স্টেমেন। স্টেমেনের উপরে একেবারে অ্যাপেক্সে থাকে একটা স্যাক লাইক স্ট্রাকচার যার নাম অ্যান্থার। আর অ্যান্থারের ভেতরে প্রডিউস হয় কি? পোলেন গ্রেইন। আমাদের এই মুহূর্তে লাগবে পোলেন গ্রেইনকে। তাহলে এই পোলেন গ্রেইনকে কাজে লাগিয়ে আপনি কিছু হ্যাপ্লয়েড প্ল্যান্ট মানে মেইল প্ল্যান্ট ক্রিয়েট করাতে পারেন। অলরেডি এরকম মেইল প্ল্যান্ট ডেভেলপ করা হয়েছে চায়নাতে। চায়নাতে রিসার্চ পারপাসে এরকম এই পোলেন গ্রেইনকে কাজে লাগিয়ে হ্যাপ্লয়েড মেইল প্ল্যান্ট বানানো হয়েছে। দুইটা প্ল্যান্টের ক্ষেত্রে, একটা হচ্ছে প্যাডির ক্ষেত্রে বানানো হয়েছে এরকম হ্যাপ্লয়েড লাইন। আর আর বানানো হয়েছে গম, হুইটের ক্ষেত্রে বানানো হয়েছে প্যাডি, হুইট, এগুলোর হ্যাপ্লয়েড প্ল্যান্ট প্রডিউস করা হয়েছে। আর এই এই হ্যাপ্লয়েড প্ল্যান্ট যখন পোলেন গ্রেইনকে কাজে লাগিয়ে তুমি প্রিপেয়ার করবা, সেটাকেই বলে, মানে ওটাকেই বলে স্যার অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড প্ল্যান্ট। অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড প্ল্যান্ট। তো এরকম হ্যাপ্লয়েড প্ল্যান্ট কয়েকটা ফ্যামিলির অলরেডি স্টাবলিশ করা হয়েছে। আমি জাস্ট ওই পার্টিকুলার ফ্যামিলিগুলোর নাম বলছি। প্যাডি কোন ফ্যামিলিতে আছে তোমরা জানো? প্যাডি হুইট কোন ফ্যামিলিতে আছে? পোয়েসি। পোয়েসি। এরপরে একটু আগে যেই টমেটোর কথা বললা, পটেটোর কথা বললা, এটার ফ্যামিলি হচ্ছে সোলানেসি। সোলানেসি। এরপরে আমরা যেই আহ, আহ, এই যে বলি সরিষা, মাস্টার্ড, তারপরে রেফানাস, মূলা, এটার ফ্যামিলি হচ্ছে ব্রাসিকেসি। তাহলে এই তিনটা ফ্যামিলির, পোয়েসি, দেন সোলানেসি, দেন ব্রাসিকেসি, এই তিনটা ফ্যামিলির অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড প্ল্যান্ট প্রডিউস করা সম্ভব হয়েছে। অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড প্ল্যান্ট প্রডিউস করা সম্ভব হয়েছে। এছাড়াও আরো একটা পয়েন্ট বলে আমরা এই টপিকটা শেষ করছি। এই টপিক মানে কোন টপিক? অ্যাপ্লিকেশন অফ টিস্যু কালচার টেকনোলজি নিয়ে ডিসকাস করছি। এছাড়াও আপনি যখন টেক্সট বুক পড়তে যাবেন তখন পাবেন যে প্রচুর পরিমাণে পটেটোর, আমি এখানে লিখি 4 নাম্বার পয়েন্ট, পটেটো থেকে, পটেটো বাংলাদেশে রিসার্চ করে মাইক্রো টিউবার, পটেটোকে আমরা নর্মালি বলি টিউবার, মাইক্রো টিউবার মানে চারা গাছ প্রডিউস করা হয়েছে, যেটাকে তোমরা আহ, আহ, বলে থাকো যে স্যাপলিং অথবা সিডলিং অথবা প্ল্যান্টলেট। এবং এই চারা গাছটা এত ভ্যালুয়েবল কেন জানেন? এই সিডলিংটা বা স্যাপলিংটা বা প্ল্যান্টলেটটা এত ইম্পর্টেন্ট কেন জানেন? এটা একেবারে ডিজিজ ফ্রি। ডিজিজ ফ্রি একটা স্যাপলিং প্রডিউস করা হয়েছে। সেই স্যাপলিং কে বলা হয়ে থাকে, যেহেতু পটেটোকে আমরা কি নামে ডাকি? নর্মালি পটেটোকে আমরা ডাকি টিউবার নামে, টিউবার। তো এটা যেহেতু ওই যে ছোট একটা সেগমেন্টকে কাজে লাগিয়ে সিডলিং বানানো হয়েছে, সেই জন্য এখানে প্রিফিক্স হিসেবে মাইক্রো অ্যাড করা হয়েছে, মাইক্রো টিউবার। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড রিগার্ডিং অ্যাপ্লিকেশন অফ টিস্যু কালচার টেকনোলজি। আরো অনেকগুলা পয়েন্ট আপনারা টেক্সট বুক পড়লে পাবেন, বাট ওই জায়গাগুলোতে আমার দিক থেকে বোঝানোর তেমন কিছু নাই। ওটা আপনি সহজে দেখলেই মেমোরাইজ করতে পারবেন। বাট এই সেগমেন্টটা ছিল, কিছু পয়েন্ট ছিল যেমন সাইব্রিড, সোমাক্লোনাল ভেরিয়েশন, এগুলো এক্সামে একদম কমন কোয়েশ্চেন। তো এগুলো আবার আমার দিক থেকে না বুঝাই দিলে না, এই জন্য এগুলো আপনাদেরকে বুঝাই দিছি। তো চলেন আমরা এখন এন্টার করতে যাচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। চলেন স্যার।
সো আওয়ার নেক্সট টপিক ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে টিস্যু কালচার টেকনোলজি থেকে আমি যা যা তোমাদেরকে পড়াইছি এর বাহিরে কিছু না পড়লেও চলবে। শীটটাতে এটা অনেক অর্গানাইজ ওয়েতে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো চলো আমরা এবার নেক্সট সেগমেন্টটা স্টার্ট করি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তোমরা জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরেকটা নাম কি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো এই টেকনোলজির মাধ্যমে, এটা এমন একটা টেকনোলজি যে টেকনোলজির মাধ্যমে তুমি প্ল্যান্টকেও চেঞ্জ করতে পারবা, অ্যানিমেলকেও চেঞ্জ করতে পারবা। টিস্যু কালচার টেকনোলজিটা ছিল শুধুমাত্র প্ল্যান্ট বেসড, মানে প্ল্যান্ট নিয়ে রিসার্চ করতে পারছো টিস্যু কালচার টেকনোলজিতে। বাট জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা প্ল্যান্টের জন্য অ্যাপ্লিকেবল, অ্যানিমেলের জন্য অ্যাপ্লিকেবল। এবং এই টেকনোলজির মাধ্যমে তুমি একটা অর্গানিজমকে চেঞ্জ করতে পারবা। সেখানে তুমি একটা, দুইটা বা মোর, তোমার ডিজায়ার, তোমার পছন্দ মতো যে জিন গুলা তুমি জানো, এক একটা ফিচারের জন্য এক একটা জিন রেসপন্সিবল। তো সেই জিন গুলাকে তুমি কি করতে পারবা? এন্টার করিয়ে একটা অর্গানিজমকে কি করতে পারবা? চেঞ্জ করতে পারবা। তো এইভাবে তুমি যখন একটা অর্গানিজমের মধ্যে চেঞ্জ আনবা, সেই চেঞ্জড অর্গানিজমটাকে আমরা বলি জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও খুব ওয়াইডলি ইউজ একটা টার্ম, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। অথবা জিইও বলে স্যার, জিইও হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। এটাকে জিইও বলে, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। অথবা আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো ট্রান্সজেনিক। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তুমি একটা প্ল্যান্ট বা অ্যানিমেলের মধ্যে চেঞ্জ আনবা। যেমন আমি একটা এক্সাম্পল দেই, ফায়ারফ্লাই, জোনাকি পোকা, যেই জিনটার কারণে তার বডিতে কি হচ্ছে, লাইট এমিট হচ্ছে, ওই জিনটাকে ফায়ারফ্লাই এর বডি থেকে এক্সট্রাক্ট করে, কালেক্ট করে, ওটাকে এন্টার করিয়ে দেওয়া হয়েছে প্ল্যান্ট বডিতে। এখন প্ল্যান্টের লিভ গুলো থেকে জোনাকি পোকা যেভাবে লাইট ব্লিঙ্ক করে, একবার বন্ধ করে একবার জ্বালায়, ঠিক তেমনি ভাবে নাইট হলে, দিনের বেলা তো লাইটের এক্সিস্টেন্সটা বোঝা যায় না, দিনের বেলা তো একই ঘটনা ঘটে, আর রাত যখন হয় ওই প্ল্যান্ট থেকে লাইট এমিট করে, আহ একটু একটু করে, সামান্য করে হলো। তো এভাবে করে তুমি ওই যে প্ল্যান্টটার মধ্যে তুমি চেঞ্জ আনছো, তাহলে এই প্ল্যান্টটাকে তুমি কি নামে ডাকবা? এই প্ল্যান্টটাকে তুমি বলবা জিএমও, অথবা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, অথবা ট্রান্সজেনিক। তো এখানে বেসিক্যালি ইউজ করা হবে, মানে ফিচার ট্রান্সফার করার জন্য একটা ডিজায়ার্ড জিনকে তুমি আগে সিলেক্ট করবা। এই ডিজায়ার্ড জিনটাই হচ্ছে, এই যে এটা একটা জিন, এটা একটা ডিএনএ সেগমেন্ট। এই ডিএনএ সেগমেন্টটাকে তুমি যে কোনো জায়গা থেকে কেটে নিয়ে আসছো, যা এটাই তোমার জন্য ডিজায়ার্ড জিন, এটা ডিএনএ থেকে সেপারেট করা হয়েছে। দেন এটাকে তুমি এন্টার করাবা এট ফার্স্ট ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়া, তার মানে এই রিসার্চের জন্য অবশ্যই আমার কাকে লাগবে? ব্যাকটেরিয়াকে লাগবে। তবে এই রিসার্চে সব ব্যাকটেরিয়াকে ইউজ করা হয় না, পার্টিকুলার কিছু ব্যাকটেরিয়াকে ইউজ করা হয়। তো চলো আগে সেই ব্যাকটেরিয়া গুলার নাম জানি। সোফার তিনটা ব্যাকটেরিয়াকে ওয়াইডলি ইউজ করা হয়, তিনটা ব্যাকটেরিয়াকে। চলো আগে ব্যাকটেরিয়া গুলার নাম জানি। এক নাম্বার হচ্ছে, এক নাম্বার ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে কোলাই। কোলাই, এটাকে আমরা এভাবে লিখি, এস টে রি চিয়া, এসচেরিচিয়া কোলাই। এক নাম্বার ব্যাকটেরিয়া, শর্ট ফর্মে কোলাই লিখি। সেকেন্ড পজিশনে আছে
ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। থার্ড নাম্বারে আছে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়েন্স। এই তিনটা ব্যাকটেরিয়াকে ওয়ার্ল্ড ওয়াইড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করা হয়। এখন এই ব্যাকটেরিয়া গুলোকে ইউজ করার পেছনের কারণটা কি? কারণটা হচ্ছে দে আর নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া। আমি ইউজুয়ালি বায়োটেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কখনো টিবি টিবি টিউবারকিউলোসিস ফরমেশনের জন্য যে ব্যাকটেরিয়াটা রেসপন্সিবল, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ওটাকে আমি কখনো কাজে লাগাবো না। তাহলে বুঝতে হবে এখানে আমি তাকেই কাজে লাগাবো যেটা ডিজিজ ফর্ম করবে না। আর এরকম ডিজিজ ফর্ম না করা ব্যাকটেরিয়া গুলাকে বলে নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া, নন অ্যাটাকেবল ব্যাকটেরিয়া। তো চলো, এরকম তিনটা ব্যাকটেরিয়া সোফার আইডেন্টিফাই করে আইসোলেট করা হয়েছে যাদেরকে রিসার্চ পারপাসে ওয়াইডলি ইউজ করা হয়। এই তিনটার নাম তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি যদি একটা ব্যাকটেরিয়া ড্র করি, তাকাও বোর্ডে, এটা একটা ব্যাকটেরিয়াম ইকোলাই ধরতে পারো। তার ভেতরে তার নিজস্ব যেই ডিএনএটা আছে, এটা হচ্ছে তার ওন সার্কুলার ডিএনএ, এটা তার মেইন ডিএনএ। এছাড়াও তুমি ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ছোট ছোট অনেকগুলা ডিএনএ পাবা। এই ছোট ছোট ডিএনএ গুলাকে কি নামে ডাকা হয়? প্লাজমিড। এটাকে আমি বলে থাকি এক্সট্রা এক্সট্রা সার্কুলার ডিএনএ। এখন এক্সট্রা কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই ডিএনএটার বাইরে ওই ডিএনএ গুলো হচ্ছে এক্সট্রা সার্কুলার ডিএনএ। এখন এই প্লাজমিডটা আসলে করেটা কি? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কল্ড প্লাজমিড, and this is the unique feature found only in bacteria. তোমাকে আস্ক করা হবে প্লাজমিড কোথায় পাওয়া যায়? ভাইরাসে? নেভার, ইটস আ ফিচার অনলি ফর ব্যাকটেরিয়া। দেন একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড কি থাকবেই? এটা কি একটা ইউনিভার্সাল ফিচার? অ্যান্সার হচ্ছে নো। ওয়ার্ল্ডে আমরা এমন অনেক ব্যাকটেরিয়া পাচ্ছি যাদের কি নাই? প্লাজমিড নাই। তো 99% ব্যাকটেরিয়াতেই প্লাজমিড থাকে। তো প্লাজমিডের রেঞ্জটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড মিনিমাম একটা থাকতে পারে, ম্যাক্সিমাম 1000-এর মতো থাকতে পারে। তো বুঝতেই পারতেছো হিউজ নাম্বার অফ প্লাজমিড ব্যাকটেরিয়া ক্যারি করে। এখন এই প্লাজমিডটা তো একটা সার্কুলার ডিএনএ, এক্সট্রা সার্কুলার ডিএনএ। এটার কাজটা কি? নর্মালি ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা কি খাই? অ্যান্টিবায়োটিক। কি টেক করি? অ্যান্টিবায়োটিক। এই প্লাজমিডের মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন আছে। তুমি অ্যান্টিবায়োটিক টেক করেছো, ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে না, তার মানে এটা একটা স্ট্রং ব্যাকটেরিয়া। তার মধ্যে তুমি যে অ্যান্টিবায়োটিকটা টেক করেছো সেটাকে রেজিস্ট করার মতো কি আছে? জিন আছে। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্লাজমিড? আই হ্যাভ টু সে plasmid carries some antibiotic resistant genes. I'm telling again, প্লাজমিড কিছু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনকে ক্যারি করে, যেটা দিয়ে সে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে কি করে? ফাইট করে বেঁচে থাকে। হোপ ইউ আন্ডারস্টুড। তাহলে আমি যেই কাজটা করব, এই যে ডিএনএটা আছে যেটা আমি সেপারেট করেছি, সেই ডিএনএটাকে আমি এই যে কোনো একটা প্লাজমিডকে বাইরে বের করে আনবো। মনে করো এই প্লাজমিডটাকে বাইরে বের করে আনলাম, মাইক্রোস্কোপের নিচে রেখে প্লাজমিডটাকে কেটে দিলাম। তো কেটে দিলে দুইটা এন্ড দেখা যাচ্ছে, স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। এই এন্ডে কি করব জানো? এই এন্ডে এই আমার যে ডিজায়ার্ড ডিএনএটা আছে সেটাকে অ্যাটাচ করাই দিব, জোড়া দিয়ে দিব। জোড়া দেওয়ার পরে প্লাজমিডটাকে আমি যে ব্যাকটেরিয়া থেকে বের করে আনছিলাম আবার ওই ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকাই দিব। তখন ওই ব্যাকটেরিয়াটার নাম হয়ে যাবে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া। এখন এই এই যে একটা ব্রিফ ডিসকাশন, এটাকে আমরা ইন ডিটেইলসে ডেসক্রাইব করব।
এর মাধ্যমে ব্যাকটেরিয়াটা কি করবে? লেট আস কনসিডার এই জিনটা ছিল তোমার ডিজায়ার, যে জিনটা ছিল সেটা হচ্ছে ইনসুলিন প্রোডাকশনের জন্য রেসপন্সিবল জিন। তাহলে সেই জিনটা তুমি যখন অ্যাড করে দিবা, এখন ব্যাকটেরিয়া কি করতে পারবে? ইনসুলিন প্রডিউস করতে পারবে। এভাবে করে তুমি একটা ব্যাকটেরিয়া যেটা এক সময় কোনো কাজেই লাগতো না, সেটাকে তুমি একটা মোস্ট ভ্যালুয়েবল অর্গানিজম বানিয়ে ফেললা। কোন টেকনোলজির মাধ্যমে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো চলো, প্রসেসটাকে আমি সামারি করলাম। দেখি তোমাদের দিক থেকে এবার কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমি তোমাদেরকে আনমিউট হওয়ার সুযোগ দিলাম, কারো যদি কোনো সে থাকে আস্ক করতে পারো। তারপর আমরা স্টেপ গুলা লিখবো যে টিস্যু কালচার টেকনোলজির কয়টা, সরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কয়টা স্টেপ, সেই স্টেপ গুলো এখন লিখবো। তার আগে বলো তোমাদের দিক থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা সো ফার যা ডিসকাস করলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে। স্যার ইয়েস স্যার, আফরা বলো। স্যার প্লাজমিডের কনসেপ্টটা একটু বুঝিনি, ওটা একটু প্লিজ রিপিট করতে পারবেন? ওকে স্যার, আই এম রিপিটিং। স্যার, অল অফ ইউ লিসেন টু মি অ্যাটেন্টিভলি। ব্যাকটেরিয়ার মধ্যে তার নিজস্ব সার্কুলার, এটা তার মেইন ডিএনএ, ব্যাকটেরিয়ার ডিএনএটা হচ্ছে সার্কুলার ডিএনএ। এই সার্কুলার ডিএনএ এর বাইরে আমরা কিছু এক্সট্রা সার্কুলার ছোট ছোট ডিএনএ দেখতে পাবো। এই ছোট ছোট ডিএনএ গুলোকে বলা হচ্ছে প্লাজমিড। সো রিগার্ডিং ব্যাকটেরিয়া, we are getting some small circular extra DNA besides its own circular main DNA. So this small circular DNA is called plasmid. Then the number of plasmid, the range of plasmid in a bacterium equal to 1 to 1000. Now, what is the function of plasmid? The bacteria, those who have plasmid, they can fight against the antibiotic. For killing the bacteria, you are taking antibiotic. But this bacteria is more strong. It has some antibiotic resistant genes in its circular DNA. That means in the plasmid. So whenever plasmid carries some antibiotic resistant genes, and already you have taken antibiotic, but bacteria survive. Why bacteria survive? Because this bacterium has some antibiotic resistant genes. So সে অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে ফাইট করে বেঁচে গিয়েছে। আপফ্রন্ট। থ্যাংক ইউ স্যার। Most welcome. Any more question from so far discussion regarding genetic engineering? ওকে স্যার, তাহলে যেহেতু আপনারা কোনো কোয়েশ্চেন আস্ক করছেন না, আমাদের এখনকার কাজ হবে আহ শামাওয়াদিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ শামা। ইয়েস স্যার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হিউম্যানদের উপরও অ্যাপ্লাই করা যায়, তবে প্রবাবলি 2002 থেকে হিউম্যান বিং রিলেটেড জেনেটিক্যাল রিসার্চ গুলোকে ফরবিডেন করা হয়েছে। কেননা এটা যদি করা হয়, হিউম্যানের উপরে অ্যাপ্লাই করা হয়, তাহলে হিউম্যান আর হিউম্যান থাকবে না, সে সুপার হিউম্যান হয়ে যাবে। আমরা কি আমাদের সারাউন্ডিংসে কোনো সুপার হিউম্যান চাই? না স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, স্পাইডারম্যান হবো। চাই না। ইয়েস স্যার, ওকে, স্পাইডারম্যান, এটা কে? স্যার চাই ও, স্যার। স্পাইডার। ও স্যার, আচ্ছা। তো এগুলো তো স্যার যাক আমাদের মানে মুভিতেই সম্ভব, প্র্যাকটিক্যাল লাইফে তো স্যার এরকম সম্ভব না। তো এই জন্য বলা হয়েছে যে হিউম্যান বিইং এর উপর এই ধরনের রিসার্চকে স্ট্রংলি ফরবিডেন করা হয়েছে। তারপরও আমেরিকা বা ইউরোপের কিছু কান্ট্রি গোপনে গোপনে ওরা ওদের রিসার্চ ওরা ফরবিডেন করছে, মানে অন্য কান্ট্রিকে করতে দিবে না, বাট ওরা ভেতরে ভেতরে কিন্তু অনেক রিসার্চই কন্ডাক্ট করতেছে। এবং সামনের দিনগুলা, এই যে তোমাদেরকে আমি বলি যে তোমরা ইন ফিউচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা, তোমরা বায়োটেকনোলজি নিয়ে পড়বা, তোমরা বায়োমেডিকেল নিয়ে পড়বা, এই ধরনের রিসার্চ গুলা নিয়ে তোমরা মানে ফার্দার স্টাডি করবা বাইরে গিয়ে, যদি অ্যাব্রোডে যাওয়ার চান্স থাকে। কেননা এইগুলাই হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে দামি সাবজেক্ট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে তুমি সামনের দিনগুলোতে
বাইরের কান্ট্রি গুলাতে এটা ছাড়া কোনো রিসার্চই হবে না। তুমি যে ডিফারেন্ট কেমিক্যাল ক্রিয়েট করাতে যাচ্ছ, এক একটা অর্গানিজমের মধ্যে চেঞ্জ আনা হচ্ছে কার মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। যেগুলা হয়তো তুমি এখন ড্রিম ড্রিমের মধ্যে আছে, চিন্তা করতেছো এটা এরকম হইতে পারে, অলরেডি এটা স্টাবলিশ হয়ে গেছে ইউরোপ আমেরিকাতে। তো যাই হোক স্যার, আমি তোমাদেরকে সাজেস্ট করব ইন ফিউচার, যদি তোমাদের আফটার কমপ্লিশন অফ এইচএসসি, if you have enough chance to go abroad, please take these subjects like genetic engineering, biotech, then biomedical, pharmacy, biochemistry, microbiology, এগুলো মলিকুলার বায়োলজি। সো দিজ আর দ্য ডিমান্ডেবল সাবজেক্টস, এগুলো ইন ফিউচার হোল ওয়ার্ল্ড কে লিড করবে। তো চলো এবার আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে স্টেপস গুলো আছে, আজকে আপাতত স্টেপস গুলো লিস্ট লিখি। তো এই স্টেপ গুলা স্যার যেভাবে লিখে দিব, এক্সাক্ট ওই এই প্যাটার্নেই লেখা লাগবে। হ্যাঁ, স্টেপের আন্ডারে যে ডেসক্রিপশনটা আছে সেটা তুমি তোমার মতো করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে পারো, কম বেশি করে লিখতে পারো। বাট যে পয়েন্ট গুলো স্যার বোর্ডে লিখে দিব, সেম পয়েন্ট গুলা দিয়েই তোমাকে এক্সামে ডেসক্রাইব করতে হবে। বায়োলজি ফার্স্ট পেপারের জন্য মাদার বুক কোনটা? অনেকে পড়েন তো। কার বই পড়েন বায়োলজি ফার্স্ট পেপারের জন্য মাদার বুক কোনটা বলেন? আবুল হাসান স্যারের যে বইটা আছে সেটা আবুল হাসান স্যার টেক্সট বুক। চলেন স্যার, আমরা এবার স্টেজ গুলোতে যাই, আরো অনেকগুলো পড়া আছে। আমার মনে হয় আমরা যে প্যাটার্নে যাচ্ছি এই প্যাটার্নে যদি আমরা অনলাইন ক্লাসগুলো অ্যাটলিস্ট 1 আওয়ার করে কন্ডাক্ট করতে পারি, আমরা খুব স্মুথলি আমাদের আহ, এই টপিক গুলো শেষ করতে পারবো। তাহলে আমরা এখন লিখতে যাচ্ছি স্টেপস অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। স্টেপস, আমি জাস্ট আজকে স্টেপস বা স্টেজ গুলো দিয়েই শেষ করে দিব। স্টেজ নাম্বার 1, selection and isolation of desired ডিএনএ। যদিও ডিএনএ লিখে আমি উইদিন ব্র্যাকেটে লিখতে চাই অ্যাকচুয়ালি জিন। অ্যাকচুয়ালি আমরা ডিএনএ কে সেপারেট করছি না, ডিএনএ এর একটা পোর্শন কে সেপারেট করছি। তো ডিএনএ এর ওই একটা পোর্শন কে কি বলে? জিন বলে। সিলেকশন অফ ফ্যাক্টর মানে ক্যারিয়ার, এখানে ভেক্টর মানে আমি লিখে দিচ্ছি ক্যারিয়ার। ওকে স্যার, ক্যারিয়ার ফ্যাক্টর ডিএনএ, দেন cut the desired DNA at specific site। স্পেসিফিক সাইটে ডিজায়ার্ড ডিএনএটাকে কাট করবা। কি দিয়ে কাট করবা মনে আছে তোমাদের? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করবা। ওকে স্যার। দেন 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্লেস অফ ডিজায়ার ডিএনএ অ্যাকচুয়ালি জিন
into the plasmid, প্লাজমিডের মধ্যে এটাকে তুমি অ্যাড করে দিবা। তো প্লাজমিডের মধ্যে যে তুমি অ্যাড করবা, এখানে কোন এনজাইম দিয়ে অ্যাড করবা বলো তো? লাইগেজ এনজাইম অ্যাড করে দিলা। অ্যাড করার পরে এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে, যেই ব্যাকটেরিয়া থেকে তুমি এই প্লাজমিডটা বের করে নিয়ে আসছো, সেই ব্যাকটেরিয়াতে প্লাজমিডটা কি করবা? এন্টার করিয়ে দিবা। তাহলে লিখতে হবে ইনসারশন অফ প্লাজমিড ইনটু দ্য হোস্ট সেল। এখানে হোস্ট সেল বলতে যেই সেল থেকে তুমি, হোস্ট সেল না বলে হোস্ট ব্যাকটেরিয়াম লিখি তাহলে প্রপার হবে, হোস্ট ব্যাকটেরিয়াম। ওকে, এন্টার করিয়ে দিলাম। দেন এখন এই যেই ব্যাকটেরিয়াটার মধ্যে তুমি এন্টার করিয়ে দিলা, সেই ব্যাকটেরিয়াটাকে কি বলা হয় জানো? সেই ব্যাকটেরিয়াটার, এই হোস্ট ব্যাকটেরিয়াটার নাম এখন হয়ে যাবে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া, যখন তুমি প্লাজমিডটাকে এন্টার করিয়ে দিবা। এবার চলো আমি উপরের পোর্শনটা একটু ইরেজ করি। আচ্ছা, আমি এখানেই লিখি। 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে ইভালুয়েশন। তুমি এটাকে ইভালুয়েট করবা, জাজ করবা, ইভালুয়েশন অফ দ্য ডিএনএ, যেই ডিএনএটা ডিজায়ার ডিএনএ, ডিজায়ার ডিএনএ, এটাকে তুমি এখন চেক করবা। চেক করে দেখবা যে এই ডিএনএটা তুমি অ্যাড করাইছো সেটা কি আদৌ এক্সপ্রেস করছে কি করছে না। তো এটা তো আমরা স্যার স্টেজ গুলা লিখলাম, 6টা স্টেজ। আমরা নেক্সট ক্লাসে এগুলা নিয়ে ডিটেইল স্টাডি করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য আর 2টা অনলাইন ক্লাস লাগবে। এমনও হতে পারে আমি যে কোনো একটা রানিং ডেতে রাত্রে 10টা থেকে 11টায় এই 1 ঘন্টা অনলাইন ক্লাস নিতে পারি। আমি চাচ্ছি, আমি এখনো ঠিক জানি না আপনাদের এক্সামটা আদৌ কবে হবে। এক্সাম কি বন্ধের আগে হবে নাকি বন্ধের পরে হবে? তো আমি বন্ধের আগে হবে এই এই চিন্তা করেই কিন্তু স্যার আগাচ্ছি, যে আমি এটা এখানে অনলাইনে শেষ করাই ফেলবো। আর 2টা ক্লাসে দুই এই 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 চ্যাপ্টারটা মেজর পোর্শন গুলো আমি পড়াই দিচ্ছি। এটা শেষ করার পরে আমি স্টার্ট করব, অনলাইনে স্টার্ট করব বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5, অ্যালগিয়ান ফানজাই। তো 5টা কি বেজে গিয়েছে স্যার? আমরা কি ক্লাস রান করাবো নাকি? না স্যার, বেজে গেছে 5টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কথা রাখছি, আজকে এখানে শেষ করলাম। আমরা জাস্ট এই স্টেজ গুলার নাম লিখলাম, নেক্সট ক্লাসে এগুলার আন্ডারে একটা ডেসক্রিপশন দিব। তো ভালো থাকেন সবাই। আল্লাহ